নাম্বার সিস্টেমের প্রথম দুটো ক্লাস আমরা যে করেছিলাম তার উপর ভিত্তি করে এই কোশ্চেনগুলো সলভ করা যাচ্ছে কি না একটু চেষ্টা করে দেখি। আগে কিছু করিয়েছিলাম 12টা কোশ্চেন, আর পরের যে কটা রয়ে গেছে সেইগুলো একটু সলভ করার চেষ্টা করি। তো 13 নম্বর কোশ্চেনটাকে যদি আমি একটু দেখি, দেখা যাবে কি বলছে, হুইচ অফ দ্য ফলোয়িং স্টেটমেন্টস ইজ নট কারেক্ট। নিচের কোন স্টেটমেন্টটা ঠিক না? চারটে স্টেটমেন্ট আছে, তার মধ্যে কোনটা ঠিক না। দেখো প্রথমটা বলছে দ্য ডিফারেন্স অফ টু প্রাইম নাম্বারস বোথ গ্রেটার দ্যান টু ইজ ডিভিজিবল বাই টু। কী বললো? ডিফারেন্স অফ টু প্রাইম নাম্বার, দুটো প্রাইম নাম্বারের ডিফারেন্স অর্থাৎ পার্থক্য, বোথ গ্রেটার দ্যান টু অর্থাৎ দুটো যে নাম্বারের কথা বলেছে প্রাইম নাম্বার, তারা দুইয়ের থেকে বড়। সেই প্রাইম নাম্বারগুলো দুইয়ের থেকে বড় হতে হবে, তাহলে তাদের যোগফল নাকি সর্বদা দুই দ্বারা ডিভিজিবল হবে, ভাগ যাবে। এটা বলেছে। তো সেটা কি ঠিক? তো দেখো এর থিওরিটা কেমন একটু আমরা যদি কল্পনা করি তাহলে বুঝতে পারবো যে আমাদের যে প্রাইম নাম্বারের সিরিজ 2, 3, 5, 7 এরকমভাবে চলতে আছে। তো এই টোটাল সিরিজে, প্রাইম নাম্বারের সিরিজে আমরা দেখি একমাত্র দুই ইভেন নাম্বার, বাকি সবাই কিন্তু অড নাম্বার। তাহলে স্বাভাবিকভাবে আমি দেখতে পাচ্ছি দুইকে বাদ দিলে, অর্থাৎ দুইয়ের থেকে বড় মানে কি দুইকে বাদ দিয়ে, তো দুইকে বাদ দিয়ে যারা রয়েছে তারা কি সবাই অড। তো দুটো অড নাম্বারকে এখন যদি আমরা যোগ করি বা বিয়োগ করি কি পাবো? সর্বদাই কিন্তু আমরা ইভেনই পাবো। এটা আমরা থিওরিতে আগে পড়েছি যে দুটো অড নাম্বারকে যদি যোগ বা বিয়োগ করা যায় তো সর্বদা আমরা ইভেন পাই। তো ইভেন নাম্বার মানে কি 2n। তো স্বাভাবিকভাবে যেটা ইভেন নাম্বার সেটা দুই দ্বারা ডিভিজিবল হবে, দুই দ্বারা ভাগ যাবে। তো তাহলে আমরা বুঝতে পারলাম যে প্রথম যে স্টেটমেন্ট সেটা ঠিক। চলো বি কি বলছে। ফর টু ডিফারেন্ট ইন্টিজার mn and a prime number p, if p divide by the product of m cross n, then p divides either m or n। কি বললো কথাটা? বলছে দুটো ডিফারেন্ট ইন্টিজারের ক্ষেত্রে, সেই দুটো ডিফারেন্ট ইন্টিজার কে কে? একটা এম একটা এন। তো এই এম বা এন এরা যদি প্রাইম নাম্বার পি দ্বারা ডিভিজিবল হয়, অর্থাৎ কি বলতে চাইছে, এম আর এন এর প্রোডাক্ট পি দ্বারা যদি ডিভিজিবল হয়, তাহলে হয় এই পিটা প্রাইম নাম্বার, কিন্তু এই পি হয় এম দ্বারা ডিভিজিবল হবে, এই পি দ্বারা এম ডিভিজিবল হবে অথবা এন ডিভিজিবল হবে। স্বাভাবিক তাই, পি যদি প্রাইম হয় এবং টোটালটা ডিভিজিবল হয়, তাহলে হয় এম এর মধ্যে পিকে পাবো অথবা এন এর মধ্যে পাবো, অর্থাৎ পি হয় এম এর ফ্যাক্টর হবে না হলে এন এর ফ্যাক্টর হবে। স্বাভাবিক তাই না? তাহলে এটাও ঠিক। 3 নম্বর বা সি এর অপশন কি বলছে? ইফ এ নাম্বার ইজ অফ দ্য ফর্ম 6n minus 1 then it is a prime number। বলছে কোনো একটা নাম্বার যদি 6n minus 1 এই ফর্মে লেখা থাকে, তার অর্থ এটাই যে সে প্রাইম নাম্বার। আচ্ছা, আমরা একটা থিওরি পড়েছিলাম এখানে যে যে কোনো প্রাইম নাম্বারকে 6n প্লাস মাইনাস 1 লেখা যায়, এই ফর্মে লেখা যায় 6n প্লাস মাইনাস 1। মানেটা কি হলো যে যে কোনো প্রাইম নাম্বারকে 6n প্লাস মাইনাস 1 ফর্মে লেখা যায়, কিন্তু যে নাম্বার 6n মাইনাস 1 বা প্লাস 1 ফর্মে পড়ছে সেটা যে হামেশাই প্রাইম নাম্বার হবে এর কোনো মানে নেই। এটা ঠিক না। কি বললাম? যে প্রত্যেক প্রাইম নাম্বার 6n প্লাস মাইনাস 1 ফর্মে পড়বে, কিন্তু 6n মাইনাস 1 বা প্লাস 1 পড়া প্রত্যেকটা নাম্বার যে প্রাইম নাম্বার হবে এর কোনো অর্থ নেই বা এর কোনো মানে নেই।
অর্থাৎ এর উল্টোটা যদি বলতো তাহলে ঠিক হতো। তো এটাই ভুল আসছে। তো নেক্সট অপশানটা আমরা চেক করে নিই, তাহলে অ্যান্সার বের করতে সুবিধা হবে। এটাই অ্যান্সার হবে, বোঝাই যাচ্ছে। দেয়ার ইজ অনলি ওয়ান সেট অফ থ্রি প্রাইম নাম্বার সাচ দ্যাট দেয়ার ইজ এ গ্যাপ টু বিটুইন টু অ্যাডজেসেন্ট প্রাইম নাম্বারস। বলছে একটাই সেট আছে টোটাল প্রাইম নাম্বারের সেটে, যারা কিনা যেখানে কিনা তিনটে প্রাইম নাম্বার থাকবে তাদের পরস্পরের গ্যাপ 2 করে। হ্যাঁ, আমরা পড়েছি, একটা 3, একটা 5 আর একটা 7। টোটাল প্রাইম নাম্বার সিরিজে এই তিনটে নাম্বার এমন আছে যারা কিনা নিজেদের ডিফারেন্স পরপর 2 করে। তো স্বাভাবিক এটাই ঠিক। তো অ্যান্সার হয়ে গেলে কোনটা? অপশান সি। বোঝা গেল সবাই? চলো নেক্সট কোয়েশ্চেন 14, 14 দাগের কোয়েশ্চেন কী বলছে? কনসিডার দ্য ফলোয়িং স্টেটমেন্টস। আচ্ছা, দুটো স্টেটমেন্ট দিয়েছে, এদেরকে দিয়ে বলতে হবে কোন অপশানটা সঠিক বা বেঠিক। প্রথম স্টেটমেন্ট কি বলছে? অফ টু কনজিকিউটিভ ইন্টিজার ওয়ান ইজ ইভেন। দুটো পরপর ইন্টিজার, কনজিকিউটিভ মানে কি? পরপর। দুটো পরপর ইন্টিজার নাকি তাদের মধ্যে একটা ইভেন হয়, তাই কি? হ্যাঁ তাই, অবশ্য তাই। দেখো, একটা যদি এন হয় নাম্বার, তারপরেরটা কী হবে? n+1। তো স্বাভাবিকভাবে আমরা জানি তো আমাদের যে নাম্বার সিরিজ, সেই নাম্বার সিরিজে একটা নাম্বার অড থাকে, তার ঠিক পরেরটা ইভেন আসে, বা তুমি ইভেন নিলে তার পরেরটা তুমি অড পাবে। তো স্বাভাবিক, এটা বোঝার খুব একটা কঠিন না, এটা বোঝা, এটা ঠিক কথা যে পরপর দুটো নাম্বারের মধ্যে একটা ইভেন হবে, একটা অড হবে। নেক্সট, স্কোয়ার অফ অ্যান অড ইন্টিজার ইজ অফ দ্য ফর্ম অফ 8n+1। কি বললো? একটা অড ইন্টিজার, তার স্কোয়ার নাকি সর্বদা 8n+1 ফর্মে থাকে, তাই কি? চলো একটু চেক করে দেখা যাক। ওকে, একটা অড ইন্টিজার, দেখো অড ইন্টিজারকে 2n+1 লেখা যায়, আমরা জানি। এবার এটা স্কোয়ার করলে, এটাকে যদি আমরা স্কোয়ার করি তাহলে কি পাবো একটু দেখি। আমরা জানি a+b হোল স্কোয়ারের সূত্র, সেটাতে লিখলে 4n² আসছে। অফ, আমি একটু মুছে ক্লিয়ার করে লিখছি, চলো দেখা যাক। হ্যাঁ, 4n+1 বা -1 যাই বলো, তার হোল স্কোয়ার 2n, 2n+1 বা -1, এটা হচ্ছে একটা অড নাম্বারের জেনারেল ফর্ম। আমরা এর ক্লাস আগে করেছি। যার সমস্যা হচ্ছে আগের দুটো ক্লাস দেখে এসো, তারপরে এটা দেখবে, তাহলে সুবিধা হবে, না হলে এর কিছু আতাপাতা বুঝতে পারবে না। তো 4n² প্লাস 4n+1, এটা হচ্ছে a+b হোল স্কোয়ারের সূত্রে ভাঙলে এটা হয়। 2nকে আমি a হিসাবে কল্পনা করছি, +1 বা 1কে আমি b হিসাবে কল্পনা করছি, তাহলে এটা হবে সূত্র। এখন এখান থেকে 4n তো কমন যাচ্ছে, 4n কমন গেলে কি থাকে? n+1, আর এদিকে +1 পড়ে থাকবে। তো দেখো, এই জায়গাটাকে একটু খেয়াল করো, এই n×n+1 এই জায়গাটা কি? দেখো, একটা সংখ্যা যদি n হয়, তার পরেরটা কি n+1, স্বাভাবিক। মানে কি বলতে চাইলো? পরপর দুটো সংখ্যার গুণ আছে এখানে। তো পরপর দুটো সংখ্যার গুণ এর অর্থ কি? একটা সংখ্যা যদি অড হয়, পরেরটা ইভেন হবে। সাপোজ যদি n অড হয়, তাহলে n+1 ইভেন হবে, বা nটা যদি ইভেন হয় তাহলে n+1 অড হবে, উল্টোটাও ঠিক। তো স্বাভাবিকভাবে এখানে কি আছে অ্যাকচুয়ালি? একটা অড নাম্বার আর একটা ইভেন নাম্বার, সেই দুটোর গুণফল। তাহলে অড আর ইভেনের গুণফল আমরা থিওরিতে পড়েছি সবসময় ইভেনই হয়। তাহলে ইভেন যদি হয়, অর্থাৎ এই যে n×n+1, এই পুরোটাকে যদি আমি একটা ইভেন নাম্বার দিয়ে লিখতে চাই, তো আমি বলতেই পারি যে এই সামনের পোর্শনটা পুরোটা ইভেন, তাই না? ইভেনকে, কোনো একটা ইভেন নাম্বারকে তুমি 4 দিয়ে গুণ করলেও সে ইভেন থাকে। তো ইভেন নাম্বারকে আমরা কী দ্বারা প্রকাশ করি? ইভেন নাম্বারকে আমরা 2n দ্বারা প্রকাশ করি। আর আগে 4 আছে, +1,
তাহলে অ্যাকচুয়ালি 4 দুগুণে 8, 8n প্লাস 1 প্রকাশ হচ্ছে কি না? অবশ্য হচ্ছে। মানে যেটা প্রশ্নে বলেছিল যে যে কোনো প্রাইম নাম্বারকে আমরা এন দ্বারা প্রকাশ 8n, সরি, যে কোনো আমরা অড ইন্টিজার তার স্কোয়ারকে 8n প্লাস 1 ফর্মে লিখতে পারি। তো তাহলে দুটো স্টেটমেন্টই কারেক্ট হলো। তাহলে আনসার কোনটা হবে? বোথ 1 and 2। অপশন সি হচ্ছে রাইট আনসার। ওকে, 1 সেকেন্ড সবাই একটু হোল্ড করো। আচ্ছা, নেক্সট কোয়েশ্চেন কি বলছে? 15, the sum of smallest 3-digit prime number and the largest 3-digit prime number is। সব থেকে ছোট থ্রি ডিজিট প্রাইম নাম্বার আর সব থেকে বড় 3-digit প্রাইম নাম্বার। আচ্ছা, সব থেকে ছোট 3-digit প্রাইম নাম্বার। এখন বলো সব থেকে ছোট 3-digit নাম্বার কোনটা? হ্যাঁ, 100, তাই তো? 100 হচ্ছে সব থেকে ছোট 3-digit নাম্বার। আমার চাই 3-digit প্রাইম নাম্বার সব থেকে ছোট। ও, সেটা কত? 101। আর সব থেকে বড়? সব থেকে বড় হচ্ছে 3 ডিজিটের মধ্যে 997, 997। এটা আমরা জানি, বেসিক। তো যোগ করলে কত হবে? 7 একে 8, 8 শেষে আছে একজনের। এই যে অপশন বি রাইট অ্যান্সার। ওকে, আশা করি কোনো প্রবলেম নেই। দেখো, তুমি যোগ করে দেখো, এটা ওই 1098 আসবে। তো আমি শর্টকাট কিভাবে করে সেইটা দেখালাম, যে আমরা পুরোটা করবোই না, লাস্টের দুটো ডিজিট যোগ করে দেখলাম আমি, 8 অ্যান্সার আসছে। মানে লাস্টের ইউনিট ডিজিটটাও 8 হবে, তাহলে 8 অ্যান্সার। মানে 8 দিয়ে একটাই অপশন আছে। আচ্ছা, নেক্সট কি বলছে? ইফ এ অ্যান্ড বি আর প্রাইম নাম্বার, 16 দাগের কোশ্চেন। এ আর বি প্রাইম নাম্বার, হুইচ অফ দ্য ফলোয়িং ক্যান নট বি দ্য সাম অফ এ অ্যান্ড বি? এ এবং বি যদি প্রাইম নাম্বার হয়, তাহলে নিচের কোনটা এ এবং বি এর যোগফল হবে না, হতে পারে না? কোনটা? দেখো কোনটা হতে পারে না। দেখো, চিন্তা করলে আমরা যদি দেখি, সব থেকে দুটো ছোট প্রাইম নাম্বারকে নাও। 2 + 3 কত হচ্ছে? 5। তাহলে 5 তো অপশানে নেই। আচ্ছা আচ্ছা, এর থেকে একটু বড় নাও, তাহলে কত আসছে? 3 + 5, এটা 8 হচ্ছে। হ্যাঁ, 8। বা তুমি যদি 5 + 2 নাও, 7 আসবে। 5 + 2 7, 5 + 3 তো 8 হয়ে যাচ্ছে, 2 + 3 5 হয়ে যাচ্ছে। তাহলে এই 6 কোনোভাবে সম্ভব না, তাই না? 6, এইটা কোনোভাবে সম্ভব না। দুটো প্রাইম নাম্বারকে যোগ করে তুমি কখনো 6 আনতে পারবে না, বাকি সব আসবে। তাহলে হয়ে গেল আনসার। চলো নেক্সট। সতেরো, হুইচ অফ দ্য ফলোয়িং পেয়ার্স ইজ নট এ পেয়ার অফ টুইন প্রাইম নাম্বার? তো আমি আগের দিন তোমাদের কনসেপ্টে বলছিলাম যে টুইন প্রাইম নাম্বার কাকে বলে। টুইন প্রাইম নাম্বার হচ্ছে, আরেকবার বলে দিচ্ছি আমি, যে দুটো প্রাইম নাম্বার, তাদের যদি ডিফারেন্স 2 হয়, কি বললাম? ডিফারেন্স যদি 2 হয় দুটো প্রাইম নাম্বারের, তখন তাদেরকে একে অপরের টুইন্স প্রাইম নাম্বার বলে। টুইন প্রাইম নাম্বারস। তো এর মধ্যে টুইন প্রাইম নাম্বার কে আছে সেটা চেক করতে হবে। দেখো, 11, 13। ও আচ্ছা, টুইন প্রাইম নাম্বার কে না? আমি বারবার যেটা বলে থাকি যে যত ভালো করে আমরা উত্তর করি, তত ভালো করে প্রশ্নটাও পড়তে হয়। টুইন প্রাইম নাম্বার কে না? তো দেখো, এটা তো টুইন প্রাইম নাম্বার, আমি দেখতেই পাচ্ছি 11 এবং 13, এরা দুজন প্রাইম নাম্বার এবং তাদের ডিফারেন্সটাও 2। টুইন প্রাইম নাম্বারের সংজ্ঞা যেটা, সেটাই দুটো নাম্বার প্রাইম নাম্বার হতে হবে, তাদের ডিফারেন্স 2 হতে হবে, তাহলে তারা টুইন প্রাইম নাম্বার। তাহলে এটা হচ্ছে না। চলো নেক্সট। 71, 73, এটাও হচ্ছে না।
এরাও টুইন প্রাইম নাম্বার, কিন্তু টুইন প্রাইম নাম্বার না কে? অপশান বি এবং অপশান সি, এই দুটোর মধ্যে একটা হবে উত্তর, বোঝাই যাচ্ছে। তাহলে কোনটা হবে? দেখো দেখো, এইটা হবে, এই অ্যান্সার বি। সি হবে না। কেন হবে না? কারণ দেখো এই 133টা এটা কাটাকুটি যায় কি দিয়ে? এটা কাটাকুটি যায়। হুম মানে অর্থাৎ আমি এটাই বলতে চাইছি, দেখো এই দুটো না প্রাইম নাম্বার না, মানে 131 তো প্রাইম নাম্বার, কিন্তু 133 এটা প্রাইম নাম্বার না, এটা কাটাকুটি যাবে। কত দিয়ে যাবে কাটাকুটি? এটা তো আমার চেনা চেনা লাগছে, চলো একটু চেক করে দেখি। সম্ভবত 9 দিয়ে দেখা যাক। 9 একে 9, 4 43, না 9 না, 19 দিয়ে বোধহয় যেতে পারে। 19, 19, 6 63, 60, 63, হ্যাঁ 19 দিয়ে যাবে। 19, এর মধ্যে 19 একটা ফ্যাক্টর আছে, ঠিক আছে। 6 19, 6 19 হচ্ছে 133, তাহলে এইটা না। অপশান কি হয়ে গেল? অপশান বি। চলো নেক্সট। 18, হুইচ অফ দ্য ফলোয়িং পেয়ার্স অফ নাম্বারস আর রিলেটিভলি প্রাইম টু ইচ আদার? রিলেটিভলি প্রাইম, রিলেটিভলি প্রাইম। আচ্ছা, রিলেটিভলি প্রাইম আমি পড়িয়েছিলাম, বলেছিলাম যে রিলেটিভলি প্রাইম বিষয়টা কি। হুম রিলেটিভলি প্রাইম বিষয়টা কি আমি বলেছিলাম কি? দুটো নাম্বার যাদের নিজেদের মধ্যে কোনো কমন ফ্যাক্টর নেই। তো এখানে বলছে রিলেটিভলি প্রাইম কোনটা, কোন নাম্বারটা রিলেটিভলি প্রাইম আছে। চলো দেখা যাক। 27 51, 3 17 51। আচ্ছা, হ্যাঁ, আমিই ভুল বলছি। রিলেটিভলি প্রাইমের অর্থ এটাই যে যাদের মধ্যে কোনো ফ্যাক্টর কমন নেই, যাদের মধ্যে কোনো ফ্যাক্টর কমন নেই তারাই হচ্ছে রিলেটিভলি প্রাইম। তো সি হবে না, কারণ দেখতেই পাচ্ছিস সি অপশান 27 এবং 51 এর মধ্যে 3 কমন ফ্যাক্টর আছে, অর্থাৎ এরা রিলেটিভলি প্রাইম না। আগের দুটো ক্লাস দেখতে হবে বোঝার জন্য। আচ্ছা, 51 হবে না, কারণ 17 দিয়ে যায়, 51-এর মধ্যে 17 ফ্যাক্টর আছে, 19-এর মধ্যেও 17 আছে, 7 17 হচ্ছে 119, তাহলে এটাও হবে না। এখন উত্তর পড়ে থাকলো 98 আর 567, 103 আর 113, এর মধ্যে কি কোনো কমন ফ্যাক্টর আছে? 103 আর 113 আর 98, হ্যাঁ হ্যাঁ, 5 7। আচ্ছা, এটা হিসেব করে দেখা যাক একটু। দেখো এই এই যে প্রশ্নগুলো আসে না, এইগুলোকে তোমাকে একটু নিজের মতো করে ক্যালকুলেশন করে দেখতে হবে যে মিলছে কি না। হ্যাঁ, 98, 98 হচ্ছে 48, 98, 48, 49, 49 দিয়ে তো 98 যাচ্ছে। এখন 49 একে 49, আর থাকে 40 50 77, 7 দিয়ে যাবে। হ্যাঁ, দেখো এই দুটোর মধ্যে 7 হচ্ছে কমন ফ্যাক্টর আছে, 7, 7 দিয়ে কাটাকুটি যাবে। 98কে 7 দিয়ে যায়, 7 দিয়ে গেলে কত হবে? 7 28, 7 18, 7 18 হচ্ছে 98। 7 18, 7 18, 7 1 7 2 28, 4 7 28, 7 14, 7 14 98, আর 7, এই 7 8 56, 7 1 7 81 হচ্ছে 567। তাহলে হচ্ছে না, এটা অ্যান্সার হয়ে গেল এ। এটা দেখে বোঝা যাচ্ছিল 103 আর 113 এদের মধ্যে কমন ফ্যাক্টর নেই। চলো 19, প্রশ্ন কি বলছে? 19-এর প্রশ্ন বলছে দ্য নাম্বার অফ প্রাইম নাম্বারস লাইং বিটুইন 333 থেকে 346, 333 থেকে 346-এর মধ্যে থাকা প্রাইম নাম্বারের সংখ্যা কটা? প্রাইম নাম্বার মানে কি? মৌলিক সংখ্যা। কত থেকে কতর মধ্যে
তিনশো 333 থেকে 346 কীভাবে পাবো? আচ্ছা দেখো, লেখো 333, 333-এর পরে হচ্ছে 334, এটা প্রাইম নাম্বার হবে না। দেখো 334 এটা প্রাইম নাম্বার হবে না। কেন হবে না? কারণ শেষে ওই জোড় সংখ্যা থাকা মানে 2 দিয়ে তো এমনি কাটবে, তাহলে সেই অর্থে এটা প্রাইম নাম্বার হবে না। ঠিক আছে, আমি লিখছি দেখো, 334 হবে না, তাহলে 335ও হবে না। কেন হবে না? কারণ 5 আছে শেষে, 5 দিয়ে কাটবে। 336 জোড় হয়ে গেল 337, এটা একটা হতে পারে, আমি লিখছি পরপর। 338 হবে না, জোড় আছে শেষে। 339 আমি লিখছি, লিখবো, দেখো তোমাদের বোঝার সুবিধার্থে আমি লিখি। কেন হবে না, কোনটা বলছি হবে আর কোনটা বলছি হবে না, কিসের ভিত্তিতে আমি বলছি সেটা খেয়াল করো। দেখো 333-এর পরে 334, এটা তো হবে না, কারণ কি শেষে জোড় সংখ্যা আছে, জোড় সংখ্যা থাকা মানে 2 দিয়ে কাটবে। তারপরে 335, 335 হবে না কেন? কারণ শেষে 5 আছে, 5 থাকা মানে 5 দিয়ে কাটবে। 336 সেই জোড়ের ব্যাপার। তারপর 337, এটা একটা হতে পারে, আমি হবে বলছি না, চেক করে দেখতে হবে। তারপর 338, 338 হবে না, কেন হবে না? কারণ জোড়। 339, 339, দেখো এ তো 3 দিয়ে কাটছে, 3 3 3 মানে 113 কাটলে 3 দিয়ে কাটবে, তাই না? তাহলে এটাও হচ্ছে না। 340, এটাও জোড় হয়ে যাচ্ছে শেষে। 341, 341, 341, 341। তারপরে এটা একটা হতে পারে, আমি লিখে রাখছি, চেক করতে হবে। 342 শেষে জোড় হবে না। 343, 43, দেখো 343 এটা হচ্ছে একজনের, এটা হচ্ছে একজনের কিউব নাম্বার, 7-এর কিউব। তাহলে এটা তো 7 দিয়ে কাটছে এমনি। তারপরে 345, সেও যাবে না কারণ শেষে 5 আছে। 346 জোড় সংখ্যা, তাহলে মিটে গেল। তাহলে পড়ে থাকলো কে? 337 আর 341, এই দুটোর মধ্যে, এই দুটোকে আমাকে চেক করে দেখতে হবে। তাহলে উত্তর আসবে কি? হয় 2 না হলে 1। অর্থাৎ হয় দুটো প্রাইম নাম্বার আছে অথবা একটা আছে। তাহলে চেক করে দেখি কটা আছে। 341, 337। এখন হ্যাঁ, দেখো দেখো, এটা প্রাইম নাম্বার না, এটা 11 দিয়ে কাটবে। কি করে বুঝলাম? দেখো একটা ট্রিক আছে, এখানে 3 আর এখানে 1, কত হচ্ছে? 4। এই 4 যদি মাঝখানের 4-এর সাথে মিলে যায় তাহলে কি হবে? এরা 11 দিয়ে কাটে। এটা ট্রিক। কি বললাম? অড, অড স্থানীয় নাম্বার আর ইভেন স্থানীয় নাম্বার যদি আমি নাম্বারিং করি 1 2 3, হ্যাঁ, মানে আমি এইভাবে নাম্বারিং করছি পজিশনের নাম্বার, তো 1 নম্বর পজিশনের ডিজিট আর 3 নম্বর পজিশনের ডিজিট, অর্থাৎ অড ডিজিট, অড স্থানের ডিজিট। তাহলে অড স্থানের ডিজিট কত আছে? 3 1 4, আর ইভেন স্থানের ডিজিট 4 নিজে 4। এই দুটো যদি মিলে যায় তাহলে এরা 11 দিয়ে ডিভিজিবল হয়, অর্থাৎ 11 দিয়ে কাটে। তাহলে সেই অর্থে দেখা যাক কেমন কি হচ্ছে। ওফ, মুছে দিলাম। তাহলে সেই অর্থে দেখা যাচ্ছে যে আমার এই অপশানটা হচ্ছে না। তাহলে একটা 337, এটা কেউ কাউকে দিয়ে কাটবে না। 337 হয়ে গেল আমার একটাই, তাহলে 1 হচ্ছে উত্তর। চলো 20, আর দুটো কোশ্চেন আছে, এই দুটো কোশ্চেন করে নিলে মোটামুটি আমাদের কমপ্লিট হয়ে যাবে। হুইচ অফ দ্য ফলোয়িং ইজ অ্যান ইরেশনাল নাম্বার? কোনটা ইরেশনাল নাম্বার? ইরেশনাল মানে কি? অমূলদ। অমূলদ সংখ্যা কোনটি? অমূলদ সংখ্যা কোনটি? হুইচ অফ দ্য ফলোয়িং ইজ অ্যান ইরেশনাল নাম্বার? কোনটি ইরেশনাল? দেখো এটা তো না, এটা তো রেশনাল নাম্বার, মানে 4 তো বেরিয়ে যাবে রুট থেকে। এখানে এখানে এটাও না, কারণ কি 27-এর মধ্যে √3 থেকে যাবে, মানে একটা 3 বাইরে বেরিয়ে যাবে, √3 থেকে যাবে, সেই √3 গুণ করলে তোমার রুট থাকবে না। আচ্ছা, আমরা জানি নিশ্চয়ই সবাই যে ইরেশনালের সংজ্ঞা কি, P/Q আকারে প্রকাশ করা যায় না, ঠিক আছে, এইভাবে লেখা যাবে না। তাহলে এই 169 এটা হচ্ছে 13 স্কোয়ার, 196 17 স্কোয়ার, ও 13 স্কোয়ার 169, এটা 14 স্কোয়ার, 13 আর 14 স্কোয়ার, তাহলে এটা রুট থেকে বেরিয়ে যাবে, তাহলে এটাও হবে না। উত্তর হয়ে গেল 9 আর 7। তাহলে
√9 প্লাস √7, এইটা উত্তর 20, 20 দাগের তোমার ডি অ্যান্সার। দেখো দেখতে পাচ্ছ এই কোশ্চেনগুলো কিন্তু ইম্পর্টেন্ট কোশ্চেন সব। এটা দেখো এলপি টায়ার 2 কোশ্চেন, দেখতেই পাচ্ছ। 21 দাগেরটা দেখো, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ এ র্যাশনাল নাম্বার, নিচের কোনটি একটা র্যাশনাল নাম্বার। আরআরবি এনটিপিসিতে আসলা 2021 সালের কোশ্চেন। নিচের কোনটি র্যাশনাল নাম্বার? র্যাশনাল মানে কি? র্যাশনাল মানে হচ্ছে মূলদ, অর্থাৎ পি বাই কিউ আকারে প্রকাশ করা যায়। নিচের কোনটা পি বাই কিউ আকারে প্রকাশ করা যায়? দেখো এটা তো যায় না, আচ্ছা এটাও তো যায় না। এখন এই √2 আর √5 এই দুটোকে হোল স্কোয়ার করলে তোমার এ স্কোয়ার মানে 2 হবে, প্লাস বি স্কোয়ার মানে 5 হবে, কিন্তু 2ab জন্য 2√10 আসবে। তাহলে এই যে √10 এ কোনো দিন বাইরে বেরোবে না, যার ফলে পি বাই কিউ আকারে প্রকাশ করা যাবে না, তাহলে এটাও হবে না। উত্তর থেকে গেল এইটা, তাহলে ডি হচ্ছে অ্যান্সার। এখন ডি অ্যান্সার কীভাবে, চলো একটু চেক করে দেখে নিই, তোমাদেরকে আমি দেখিয়ে দিই যে ডিকে পি বাই কিউ আকারে কীভাবে প্রকাশ করা যাচ্ছে। √2 আছে প্লাস এখানে 1, আচ্ছা √8কে বের করলে 2√2 হবে, স্বাভাবিক 2√2, তাই না? 2√2 হবে। তো এখন যদি আমি এটাকে তোলার চেষ্টা করি, ওপরে √2 গুণ করলাম, নিচে √2 গুণ করলাম, তাহলে কত হবে? হবে হচ্ছে, আমি টোটালটা হিসাব করছি, দেখো 2 আর 2 4, মানে গুণ করলে 4 হচ্ছে। এখানে হবে 4√2, এখানে আসবে প্লাস √2, 5√2/4। আচ্ছা আচ্ছা, এক সেকেন্ড, আমি এটাকে মুছছি, হ্যাঁ, মানে এটা জুম করা আছে, আমি জায়গাটা একটু ক্লিয়ার করি, সেই জন্য বড় বড় লেখা হচ্ছে, তো হচ্ছে না। চলো হিসাব করে দেখি কি হচ্ছে। কি বললাম? 2 প্লাস 1/√8 এটা আছে। এটাকে যদি আমি হিসেব করি কেমন দেখবো আমি? √8, আচ্ছা এখানে চলে যাবে √8, লসাগু যদি আমি করি, √8×2=16 প্লাস এখানে √8। তো এখন আমি যদি এবার বের করার চেষ্টা করি, এখানে তো √8 আছে, √8 আছে। দেখো অপশান দিয়ে তো অ্যান্সার হয়ে গেছে, আমি জাস্ট অ্যানালিসিসটা দেখাচ্ছি যে কেন না। হ্যাঁ, 9×2=18, 9 ভিতরে 9 আছে, 2 আছে, তাহলে 3√2, এখানে প্লাস থেকে যাবে আমার 2√2, নিশ্চয়ই বুঝতে পারছো। 8 হচ্ছে 3টে 2-এর গুণফল, তাহলে 2টো 2-এর জন্য একটা 2 বেরিয়ে গেল, একটা 2 ভিতরে থেকে গেল। আর নিচে কত আসছে? নিচে আসছে আমার 2√2, √8 মানে 2√2, এদিকে 3√2 আর 2√2 হচ্ছে 5√2, তো সেই অর্থে √2 কেটে গেল উপর নিচে, 5/2। দেখো পি বাই কিউ আকারে প্রকাশ হলো কি না? হলো, পি বাই কিউ আকারে প্রকাশ হলো, তাহলে সেই অর্থে এটা বোঝাই যাচ্ছে যে এটা অবশ্য করে একটা রেশনাল নাম্বার, তাই না? তো এই ছিল আমাদের কোশ্চেনের সলিউশন। তো সবাই আশা করি বুঝতে পেরেছো, নিজেরা একটু সলভ করো এরকম যা প্রশ্ন আছে সেগুলো। আর আমি নেক্সট ক্লাসে আমরা রিমাইন্ডার থিওরি শুরু করছি, তো সেখান থেকে আমরা এগিয়ে যাব। নাম্বার সিস্টেম হচ্ছে, আমি বলেছি আগে যে ম্যাথের ব্যাকবোন, সুতরাং নাম্বার সিস্টেমটাকে খুব ভালো করে আমাদেরকে পড়তে হবে, খুব ভালো করে জানতে হবে। দেখি নেক্সট ক্লাস কবে আমি নিতে পারি, এটা রেকর্ডেড আকারে দিয়ে দিলাম, তোমরা দেখে নিও ভালো করে, এবং সবাই পড়াশোনা করো। দেখো ম্যাথে যাই করো না কেন, ম্যাথ কিন্তু রোজ অভ্যাসের জিনিস, তোমাকে রোজ অভ্যাস করতে হবে। আর আরেকটা ব্যাপার যেটা, বাইরে থেকে তোমাকে কিছু কোশ্চেন কালেক্ট করে সলভ করতে হবে। যদি সলভ না তুমি করো তাহলে কিন্তু ম্যাথ তোমার মনে থাকবে না। অভ্যাস করলে তোমার বুদ্ধি তীক্ষ্ণ হবে, তুমি খুব সুন্দরভাবে প্রত্যেকটা জিনিসের আনসার করতে পারবে, যেটা খুব জরুরি। আর বুঝতেই পারছো চাকরির পরীক্ষার ম্যাথ কিন্তু ওই তোমার স্কুল কলেজের ম্যাথের মতো হয় না, এর ধরন একটু সম্পূর্ণ আলাদা। সুতরাং ভালো করে প্রত্যেকটা জিনিস জেনে মাথার মধ্যে গুছিয়ে কাজ করতে হবে, নাহলে কিন্তু খুব চাপ হয়ে যাবে। হ্যাঁ,
তো এইটাই হচ্ছে ব্যাপার, এটা সবাই খেয়াল রেখো আর সেইভাবে ক্লাস করো। চলো এই পর্যন্তই থাক, নেক্সট ক্লাসে আমি মিলছি। ওকে।